ডিএসএমএসে ভর্তি হয়ে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন তাদের উদ্দেশ্যেই প্রতিদিন একটি একটি করে রোগ নিয়ে আলোচনা করি। আমি স্নায়ুমণ্ডলের রোগের আলোচনা করছি, আজকে 6 নম্বর রোগ। দেখো, রোগের নাম দৃষ্টে যত রকমই হোক, আমরা আমাদের বাক্স থেকে ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব। সুতরাং বাক্সগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখার চেষ্টা করবে। প্রথম বর্ষ থেকে চিকিৎসা শুরু করো। 6,400 টাকা দিয়ে 6টা বাক্স, দাম বেড়ে আগামী 2-1 দিনের ভিতরে দাম বেড়ে সেটা হয়ে যাবে 8,500। সুতরাং আর মাত্র 3 দিন তোমরা বাক্সগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখার চেষ্টা করবে। চলে আসি তারে। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যারাপ্লেসিয়া, অর্থাৎ নিম্ন অঙ্গের পক্ষাঘাত। আমরা গতদিন আলোচনা করেছি। দেখো, এগুলো অনেকটা কাছাকাছি রোগের মতো নেই, তাহলেও আমরা আজকে বুঝতে চেষ্টা করব। অর্থাৎ কোমর থেকে নিচের দিকে যত রকমের পক্ষাঘাত হয় তাকে আমরা বলবো প্যারাপ্লেজিয়া, অর্থাৎ নিম্নাঙ্গের পক্ষাঘাত। লক্ষণটা কি এবং কারণটা কাকে বলে? তাহলে আমরা বুঝলাম, আগে বললাম শরীরের 2 ভাগ, বাম অঙ্গ এবং ডান অঙ্গ। আর এখন বুঝলাম শরীরের উপরের নাভির উপরে অথবা কোমরের হাড়ের নিচের দিকে আর উপরের দিকে, অর্থাৎ মেরুদণ্ড শেষ যেখানে, সেখান থেকেই এটা আমরা নিম্নাঙ্গ বলবো। এবং নিম্নাঙ্গের যদি কোনো রকমের পক্ষাঘাত অথবা আমরা যেটা বলি, তাহলেই আমরা এটাকে নিম্নাঙ্গ পক্ষাঘাত। নানা কারণে এটা হতে পারে। সেই কারণগুলো ব্যাখ্যা করেই আমি আমার ওষুধে চলে যাব। আমাদের লক্ষ্য একটাই, রোগ দৃষ্টে ওষুধ মনে রাখা। তাহলে চলে আসি। দেখো, তাহলে আমরা রোগটা বুঝলাম, এখন কারণটা কি কি কারণে এটা হতে পারে। মেরুদণ্ডের প্রদাহ বলতে তো আমরা বুঝছি, অর্থাৎ কোনো কারণে যদি মেরুদণ্ডে কোনো রকমের প্রদাহ হয় এবং সেই প্রদাহ যদি স্নায়ুতন্ত্রের উপরে কোনো রকমের প্রভাব পড়ে, তাহলেই নানা সমস্যার সৃষ্টি। আর কি, আর যদি চাপ পড়ে অথবা টিউমার যদি হয়, টিউমারের অর্থাৎ মেরুদণ্ডের ভিতরে যদি কোনো টিউমার হয়, তাহলেও এই সমস্যার সৃষ্টি হতে পারে। যাই হোক, এগুলো বলছি এই কারণে, দেখো, মেরুদণ্ডের ভিতরে টিউমার হলে নানা রকমের ট্রাবলস হয়, সেখান থেকে ক্যান্সার হতে পারে। এই ক্যান্সার থেকেও নিম্নাঙ্গে হতে পারে। হয়তো আমার রুগী দেখার অনেক সৌভাগ্য হয়েছিল, সেই সুবাদেই অনেক জটিল রুগী দেখেছি। হয়তো চিকিৎসা সেবা পূর্ণাঙ্গ করতে না পারলেও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমার এই চেষ্টা। অর্থাৎ কত তাড়াতাড়ি তোমরা ওষুধ প্রয়োগ করে ওষুধের কার্যকলাপ, লক্ষণ এবং এগুলো দেখে তোমরা শিখতে পারো, আগামী দিনে যেন তোমরা দক্ষ ডাক্তার হইতে পারো, সেই উদ্দেশ্যে আমার আলোচনা। তাইলে আমরা বুঝলাম এটা মেরুদণ্ডের প্রদাহ থেকে মেইন কারণ, আঘাতের থেকে হতে পারে, চাপ পড়লে হতে পারে, অথবা আমরা যদি বলি গনোরিয়া সিফিলিস থেকে হতে পারে, টিউমার থেকে হতে পারে, টিউমার থেকে ক্যান্সার হতে পারে, ক্যান্সার থেকে এই রোগ হতে পারে, কৃমি থেকে হতে পারে, মূত্রযন্ত্রের পক্ষাঘাত অথবা নার্ভের কারণে আমরা পেশির পক্ষাঘাতে, এবং রক্তশূন্যতা বা রক্তের যদি কোনো রকমের দোষ থাকে তাইলেও এই রোগ হতে পারে। যে কারণেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, অর্থাৎ নিম্নাঙ্গের যদি আমরা বুঝতে পারি প্যারালাইসিস হয়েছে, হাঁটতে পারে না, শুইতে পারে না, প্যারালাইসিস হয়েছে, পা হাঁটতে পারে না, কী করে চিনব? তারা পা 2টা জোড়া লেগে হাঁটতে পারে না, অর্থাৎ ব্যথা এবং শোধবোধ থাকে না, চিমটি কাটলেও বলতে পারে না। যাই হোক, এই রোগ যদি পাই অথবা ডাক্তাররা যদি বলে এটা নিম্নাঙ্গের প্যারাপ্লেজিয়া, অর্থাৎ তাহলে আমরা বুঝে নেব, আমরা এই রোগ দৃষ্টি ওষুধ দেওয়ার চেষ্টা করব প্রথম বর্ষের। সেই ওষুধগুলি মনে রাখার চেষ্টা করবে। আগে যে ওষুধগুলো বলেছি সেগুলোই কাছাকাছি। সুতরাং সেসব ওষুধের কথা আবার বলে আমি বলছি, যেমন আর্নিকা, আঘাতের কারণে যদি হয়ে থাকে অথবা সেই কারণে যদি বুঝতে পারো, নাক্সবোম দিয়ে প্রথম 2-1 বোতল বা 3 বোতল দিয়ে দিনে 3বার করে দেখবে যে এটা ভালো হয়ে যায় কিনা। তারপরে কি হতে পারে? রাস্টক্স, তারপরে সিক্লিকর। এভাবে ভাগ করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আমি বলবো এটার যদি 1 নম্বর, সেই বলছিলাম কোষ্ঠিকামের কথা, এখন বলবো অ্যালুমিনা। অর্থাৎ দেখো, নিম্নাঙ্গে হলে কতগুলো ট্রাভেলস আমাদের দেখা যায়। কী দেওয়া যায়? মেরুদণ্ডে যদি পক্ষাঘাত হয় তাহলেই সেটা নিম্ন দিকে, যেমন ধরো আমাদের গুহ্যদ্বার অথবা পায়খানা অথবা প্রস্রাবের থলি অথবা নিম্নের যতগুলো অঙ্গ আছে সেগুলো এক একটা করে ফেল করবে এবং পায়ের
গোড়ালি পর্যন্ত আস্তে আস্তে পা শুকিয়ে যাবে, অনেক সময় হাঁটা চলাচল কিছুই করতে পারে না, চিত হয়ে শুয়ে থাকে, সে বাধ্য হয়। তাইলে এই ধরনের রোগ অনেক সময় জ্বরও হয়। এসব রোগের কারণে 104, 105 ডিগ্রি যেটাই হোক, যদি আমরা বুঝতে পারি এটা নিম্নাঙ্গের প্যারালাইসিস অর্থাৎ প্যারাপ্লেজিয়া, তাহলে আমরা এই কয়েকটা ওষুধের কথা মনে রাখবো এবং সেখানে কোস্টিকামের সঙ্গে অ্যালুমিনা চিন্তা করতে পারো। আর কি সিক্লিকর এবং কোকুলাস, এই কথাগুলো আমরা মনে রাখি ওষুধ করার প্রয়োগ করব। কিন্তু আমরা তো যারা মায়াজম চিকিৎসা করি, আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তারি করি, তাদের কাছে আসলেই লাইফ হিস্ট্রি নিয়েই আমার মনে হয় চিকিৎসা শুরু করা উচিত। সেখানে অনেকগুলো আমরা মায়াজমেটিক ভিত্তি যদি ভাগ করে চিকিৎসা করতে পারি, তাহলে যত রকমেই কঠিন রোগ হোক তোমাদের হাতে ভালো হবে আমি আশা রাখি। আমি পারলে তুমিও পারবে, না পারার কোনো কারণ নাই। যখনই আটকে যাবে, যখনই চিকিৎসা হবে না, যখনই 2-3 বলে তুমি বুঝতে পারবে না, তোমার সিলেকশনটা হয় নাই, তখনই ওষুধ চেঞ্জ করো, তখনই পড়ো, তখনই ম্যাটেরিয়া খুঁজে বের করো এর কাছাকাছি কোনো রোগ। তা না হলে তুমি ডাক্তার হতে পারবে না। আমি তো প্রথমে স্টেজের কথা বলতেছি, যেটুকু দর্শন আমি লাভ করেছি সেটুকু তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। অর্থাৎ ব্যর্থ হইলেই বই খুলবে, ব্যর্থ না হলে আমার ওষুধ দিয়ে তুমি কাজ করো। কারণ এখানে শেষ নয়, এটা বলবো শুরু। অর্থাৎ হোমিওপ্যাথিক জানতে হলে অনেক বিশাল। তুমি যদি ফেল করো, অর্থাৎ রোগীর চিকিৎসা করতে পারছো না, তাহলে তুমি কি ওষুধ আছে ম্যাটেরিয়া সেটা বাইর করার চেষ্টা করো, তাহলে আরও দক্ষ ডাক্তার হতে পারবে। তাহলে আমি চলে আসি, তাহলে ওষুধগুলো কীভাবে আমরা আলোচনা করব। আমরা রোগ বুঝলাম, লক্ষণ বুঝলাম এবং কারণ বুঝলাম, লক্ষণ বুঝলাম। লক্ষণ অনেক রকমের, সচরাচর গনোরিয়া, সিফিলিস থেকে এসব রোগ হতে পারে। আর যেই কারণেই হোক আমরা আমাদের বাক্স থেকে লক্ষণ মতো ওষুধ দেওয়ার চেষ্টা করব। আর যারা প্রথম বছরে পড়ছো তাদেরকে বলবো, এই যে গত দিন অথবা কয়েকদিন পর্যন্ত আমি স্নায়ুতন্ত্রের উপরে, স্নায়ু রোগের উপরে যে আলোচনাগুলো করছি মনে রাখবে, স্নায়ু রোগ মানেই হচ্ছে শরিক মায়াজম, অর্থাৎ স্নায়ুকে প্রথমেই আক্রমণ করে, আর হচ্ছে চর্ম, অর্থাৎ এই দুইটা চর্ম আক্রমণ, যেটা আমরা চর্মরোগ বলি আর স্নায়ুগঠিত রোগ বলি, এই দুইটাই হচ্ছে শরিক মায়াজম অথবা মায়াজমের 1 নম্বর ওষুধ। যত রকমের রোগে হোক এটা এই মায়াজমে পড়বে। তার মানে এই কথা নয় যে এই ওষুধ তুমি খুঁজে লক্ষণ মতো বের করার চেষ্টা করবে, প্রথমেই দীর্ঘকৃষি ওষুধগুলো দিবে না, পরে দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলে আসি, পরবর্তী ওষুধ কী হতে পারে? ফসফরাস হতে পারে, ভ্যারাইটা কার্ভ হতে পারে, অথবা প্লাম্বা ম্যাট হতে পারে। এই কয়েকটা ওষুধ সচরাচর। তারপরও যদি তুমি চিকিৎসা করতে না পারো এগুলো দিয়ে, তাহলে তুমি বই খুলে দেখবে কোন কোন ওষুধ আমাদের নার্ভের উপরে কি কাজ আছে তার লক্ষণ মতে মিলিয়া ওষুধ দেওয়ার চেষ্টা করবে। তাহলে সকল রকমের রোগ অর্থাৎ পেরিপ্লেজিয়া ভালো করতে পারবে। দেখো, এই সকল রোগ এক একটা ভালো করলে আমি বুঝবো তুমি দক্ষতার হাত পড়েছ, অর্থাৎ দক্ষ হতে চলেছ। সুতরাং একটা রুগী, প্যারাপ্লেজিয়ার একটা রুগী হাঁটতে পারে না অথবা চলতে পারে না অথবা শুয়ে থাকতে তাকে বাধ্য করা হয়, এরকম রুগী যদি তুমি পাও, চিকিৎসার দায়িত্ব নিয়ে করার চেষ্টা করবে। আমি জানি তোমার কাছে হয়তো এইসব রোগী আসবে না, তারা হয়তো এলোপ্যাথিক চিকিৎসা করুক, তোমার ওষুধ তুমি দাও, তাদের ওষুধ তারা দেখ, তুমি বুঝবে তুমি কি কাজ করেছো। আর কে বুঝবে? আর রুগী বুঝবে। দেখো, ডাক্তার আর রোগী ছাড়া কেউ বুঝবে না যে হোমিওপ্যাথি কী কাজ করতে পারে। আর রোগী যদি ভালো হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে তো আর বুঝবে না এমনি এমনি ভালো হয়ে গেছে। এই কথাটা আমি বহুদিন শুনে আসছি, বহু রোগীকে চিকিৎসা করার পর। দেখো, এলোপ্যাথি গত 6 মাস 1 বছর খেয়েছে, কিচ্ছুই হয়নি, আমার ওষুধ তো 1 মাস খেয়ে ভালো হয়ে গেল, বললো যে এটা এমনিই ভালো হয়ে গেছে, এটা কোনো হোমিওপ্যাথিকের কোনো কার্যকারিতাই নেই। যাই হোক, আমরা সেদিকে লক্ষ্য করবো না। আমরা এই সকল রোগীকে চিকিৎসা করার দায়িত্ব নিয়ে শুরু করব যারা হোমিওপ্যাথিকে চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যেই পড়ালেখা করে, ওষুধ সংগ্রহ করে, বাক্স সংগ্রহ করে শিখতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো আর দেরি নয়। যত রকমের জটিল রোগ এলোপ্যাথি খাক, এলোপ্যাথিকের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের তা খাওয়ার আগে, এলোপ্যাথিকটা খাওয়ার পরে ভাগ করে একেবারে 2 ভাগ করে দেন। কোনো রকমের ক্রিয়া প্রতিক্রিয়া কারোর সঙ্গে মিলের কোনো কারণ নেই, কারো ক্ষতি কেউ করবে না, এটা সুনিশ্চিতভাবে আমি বলতে পারি, কারণ আমি দীর্ঘদিন এটার সঙ্গে চিকিৎসা করে আসছি। কারণ আমাদের একটা অভিজ্ঞতা নাই যে এলোপ্যাথি বন্ধ করে দেন। অনেক হোমিওপ্যাথি ডাক্তার আগে থেকে বলে আসছিল যে না, এটা বন্ধ না করে দিলে আমরা বুঝবো না। আপনার কাজ যদি আপনি না বুঝেন, সেটা আপনার ব্যর্থতা।
আমরা হোমিওপ্যাথিকের কী কাজ করে, কেমনে করে, এটা যদি বুঝতে পারি, তাহলে এলোপ্যাথিকের ওষুধ খাওয়া না খাওয়া নিয়ে আমাদের এত মাথা ব্যথার কিচ্ছু নাই। কেন নাই? দেখো, তোমাদেরকে একটা লক্ষণ কথা বলি। দেখো, এলোপ্যাথিক ওষুধ খাবে, হজম হবে, পেটে যাবে, রক্তের সঙ্গে মিশবে, তারপরে কাজ করবে, তারপর তার ক্রিয়া। আর আমাদের মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ। এটা যদি তুমি না বুঝো, তাহলে তাহলে আমি খাওয়ার আগে কেন বললাম, খাওয়ার আগে পেট খালি থাকে, তার নার্ভগুলো সচেতন থাকে, এই পানি খাওয়ার কতটুকুর মধ্যেই সে যা দরকার শরীর তা গ্রহণ করে। শরীরের যে সকল জায়গা প্রয়োজন আছে আমাদের সেই এনার্জি অথবা আমরা যেই শক্তির কথা বলি, সেই শক্তি সর্ব জায়গায় পৌঁছে দিয়ে কাজ আরম্ভ হয়ে যায়। আর এলোপ্যাথিক ওষুধ খাবে, হজম হবে, তারপর যাবে, অথবা তারা তাড়াতাড়ির সময় অনেক সঙ্গে রক্তে আমরা যেটা স্যালাইন বলি, স্যালাইন দিয়ে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করে। তাদের একটা স্টেপ হচ্ছে অর্থাৎ স্যালাইন দিয়ে শরীরে তাড়াতাড়ি কাজ করা, কারণ এটা হজমের সহযোগিতা লাগে না। কিন্তু আমাদের ওষুধ কোনো রকমের হজমের, কোনো রকমের ক্রিয়া কার্যকলাপ কিছুই প্রয়োজন হয় না। এবং তুমি শুনলে অবাক হবে, আমি এই সকল তথ্য কথা বলতে চাই না, এগুলো জটিল থেকে জটিলতর নানা রকম প্রশ্ন করবে। তুমি অবাক হবে যে প্রত্যেকটা নার্ভ বা স্নায়ু, যেটা বলছি স্নায়ু রোগ, প্রত্যেকটা স্নায়ু এটা গ্রহণ করে। যে ওষুধটা তুমি শরীরে প্রয়োগ করবে, সেই ওষুধটা একটু পানির সঙ্গে মিশিয়ে সর্বাঙ্গে যারা প্যারালাইসিস তাদেরকে তুমি প্রয়োগ করতে পারো। কাজ দেখি অবাক হবে। আর হয়তো অনেকে হাসবে, একে তো পানি, আরও পানি মিশিয়ে কতটুকু গায়ে মাখা, তারপরে বলে কাজ করবে। কেন করবে এগুলো ব্যাখ্যা যদি বলি, অনেকেই হয়তো বিশ্বাস করবে না। কিন্তু তোমরা যারা হোমিওপ্যাথির ডাক্তারি করো, বিশ্বাস করো, এইভাবে কিছুদিন প্রয়োগ করো, দেখবে তার শরীরের এই নিম্নাঙ্গের পক্ষাঘাত প্যারালাইসিস এই পানি কদ্দুর মিশিয়া সর্বাঙ্গে তেলের মতন করে দেওয়ার চেষ্টা করবে। এই পার্থক্যটুকু বুঝতে নিশ্চয়ই আমারও সময় লেগেছে 12 বছর। আমার হোমিওপ্যাথিক বিশ্বাস করতে লেগেছে 12 বছর। আর এই 20 বছর প্রয়োগ করে করে দেখে অবাক হয়েছি। কারো কাছে কিছু বলতে পারি না, কারণ বললে কেউ বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? বিজ্ঞান ভিত্তিক তাদের কোনো আলোচনা নাই। আমার এক বন্ধু ছিল, ইন্ডিয়াতে হয়তো চলে গেছেন, ওনার সঙ্গে আমি আলোচনা করতাম। উনি কেমিস্ট্রিতে ফার্স্ট ছিলেন চিটাগাং ইউনিভার্সিটিতে। ওনার সঙ্গে যখন বসি দুজনেই অবাক হইতাম যে এই যে দর্শন, অর্থাৎ কিভাবে কত তাড়াতাড়ি কাজ করে, এই দর্শন না হলেও তো ডাক্তার তৈরি করা যাবে না। কারণ ডাক্তাররা তো বুঝেই না এটা কিভাবে কাজ করে। ওষুধ তো খাচ্ছে আর খাচ্ছে, প্রত্যেকটা বোতলে কাজ করে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না, অথবা শরীরের প্রতিক্রিয়া হয় না, এই জন্যই ডোজগুলো দিয়ে দিয়ে প্রতিক্রিয়া আনার পর্যন্ত আমরা এক মাত্রা বলি। যাই হোক, এই মাত্রাটা নিয়ে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ওষুধে কাজ করে। তোমরা এসব কিছু নিয়ে চিন্তা করবে না, তোমরা প্রয়োগ করো, দেখো 2-3 বোতলে ভালো না হলে ওষুধ পাল্টাও। কারণ তোমাকে 3-4-5 বোতলেই তোমাকে ঠিক করতে হবে এই রোগের বা এই রোগীর কোন ওষুধ, সেই ওষুধেই চলবে দীর্ঘদিন। এবং যখনই বাড়বে তখনই আমরা এদিক ওদিক গিয়ে তাকে রিলিফ দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওষুধ ঠিক করতে হবে, কেস টেকিং নেওয়ার পরেই সে কোন মায়াজমে কোন ওষুধ তার সিলেকশন করতে হবে। দেখো, এগুলো বহু বিতর্কিত বলবো না, আমার দর্শন হয়েছে। আমি হোমিওপ্যাথিক বিশ্বাস করতে 12 বছর লেগেছে, আর এই 20 বছর দেখেছি হোমিওপ্যাথিক কী জিনিস। সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই, যারা ডাক্তারি অথবা করতে চাও, হোমিওপ্যাথিক মধ্যে চিকিৎসা সেবা দিতে চাও, বা তাদের উদ্দেশ্যে বলছি। কারণ তোমরা যদি কঠিন থেকে কঠিনতর রোগগুলো চিকিৎসা করতে না পারো, তোমাদেরকে কেউ বিশ্বাস করবে না। একটা প্যারালাইসিসের রোগী যদি, অর্থাৎ প্যারাপ্লেজিয়ার রোগী যদি তুমি 1 মাস 2 মাস বা 3 মাস বা 6 মাসে তুমি যদি ভালো করতে পারো, তাহলেও দেখবা তোমার সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে। সর্দি কাশি জ্বর ভালো করার জন্য হোমিওপ্যাথিক পড়ে কোনো লাভ নাই। আর একটা কথা সবাইকে বলে রাখি, কারণ অযথা চেম্বার দিয়ে হাজার বা লক্ষ টাকা ব্যয় করে কোনো প্রয়োজন নেই। ঘরে বসে সাইনবোর্ড লটকাই দেন, এখানে সকল রকমের রোগ চিকিৎসা হয়। সমস্ত এলোপ্যাথিকের ফেল করা রোগীকে আমরা চিকিৎসা করতে পারি, অথবা অপারেশনযোগ্য যে কোনো রোগীই আমাদের কাছে ভালো হয়। দেখো, আমি 3টা রোগের কথা বলছিলাম যেগুলো আমি ব্যর্থ হই নাই। পাইলস, এটাও কিন্তু শরীর মায়াজমের ভিতরে পড়ে। তারপরে চর্মরোগ, তারপরে শ্বাসকষ্ট। দেখো, এই রোগগুলোর ব্যর্থতা আমার নাই বললেই চলে। তাহলে তোমরা কেন পারবে না? তোমরা কেন সেবা দিতে পারবে না? ঘরে ঘরে এই 3-4টা রোগ আছে। ভালো হয়ে গেলে তোমাকে দোয়া করবে, ওই দোয়ার আশা করো। টাকার আশা, লক্ষ লক্ষ টাকা রোজগার করবা, গাড়ি ঘোড়া হাঁকিয়া চলবা, এটা থেকে বেরিয়ে আসো। টাকা নিশ্চয়ই তোমাকে দেবে, সম্মানও দেবে, টাকাও দেবে।
চিকিৎসাটা আগে শিখো, করো। আমি পারলে তুমিও পারবে। অযথা টাকা নষ্ট করে হোমিওপ্যাথিকের বদনাম করে তারপরে কদিন পর চেম্বার ছেড়ে দিয়ে বলবে যে না, হোমিওপ্যাথিক দিয়া চিকিৎসা করে ভাত খাওয়া যাবে না। হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলেই প্রথমে একটু ওই যে বলে সাধন ভোজন, অর্থাৎ আমাকে মনে প্রাণে গ্রহণ করে প্রয়োগ করে দেখতে হবে। সেই জন্যই আমি প্রথম বর্ষ থেকে শুরু করেছি। তাহলে চলে আসি আজকের আলোচনা। আমি আশা করব তোমরা সকল রকমের নিম্নাঙ্গের পক্ষাঘাত রোগের চিকিৎসার দায়িত্ব নিয়ে শুরু করবে। প্রথম বর্ষদেরকে আমি বলছি না তোমরা ফেল করতে পারো, জানতে পারো, বুঝতে পারো, তোমাদের আরও 4 বছর পড়ালেখা করার আছে। তারপরও আমাদের এই সাময়িক যে ওষুধগুলোর কথা বললাম, আর্নিকা, রাস্টক্স, নাক্স, পালস, যে কোনো একটা ওষুধ যদি লক্ষণ মতে তুমি দিতে পারো ভালো। আর রোগ মতে দিলে তো আমি বললাম নাক্স দিয়ে আমরা শুরু করতে পারি, আর্নিকা দিয়ে শুরু করতে পারি, রাস্টক দিয়ে শুরু করতে পারি। কিন্তু নির্বাচন করা, কেস টেকিং নেওয়া, সেগুলো 4th ইয়ারের সাবজেক্ট। তারপর আমি বলবো প্রথম থেকে তোমরা সেগুলো পড়ে নাও। পাস করা কোনো হোমিওপ্যাথিক কোনো ব্যাপার না, পাস তুমি করবে। কিন্তু ডাক্তারি শিখতে গেলে আমার ভিডিওগুলো দেখে প্রয়োগ শিখো, কিচ্ছু লাগবে না। এই প্রয়োগ শেষ করো, তারপরে বই ধরো। আমার প্রয়োগ না শেষ করে বড় বড় বই পড়ে মানে যে ওষুধগুলো পাওয়া যায় না সেই ওষুধগুলো নিয়ে মাথা ঘামাইও না। সময় বহু আছে, ঘামাবে না কেন? এগুলো শেষ করো, এগুলোর দর্শন দেখো। এই 100টা ওষুধের দর্শন দেখো। আমি দেখেছি, সেই জন্যে বললাম। তুমিও দেখবে আরও নিত্য নতুন ওষুধ তুমি প্রয়োগ শিখবে। যদিও আরও 100-200 ওষুধের আলোচনা করার আশা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। অর্থাৎ আমি চেষ্টা করব আমার বাক্সের ওষুধ শেষ হওয়ার পরেই প্রতিদিন পারবো না, সপ্তাহে একদিন করে আমি নতুন ওষুধের আলোচনা করার চেষ্টা করব। সবাইকে আহ্বান জানাচ্ছি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে এবং শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।